আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 5ই মে 2026, মার্কেটের লেনদেন পরিমাণ গতকালকে তুলনায় কিছুটা কমেছে এবং আজকে অনেক বেশি কোম্পানি, অনেক পরিমাণে কোম্পানি নিম্নমুখী ছিল। 102টি কোম্পানি ঊর্ধ্বমুখী এবং 226টি কোম্পানি নিম্নমুখী এবং 56টি কোম্পানি আনচেঞ্জড অবস্থায় ছিল। দিন শেষে মার্কেটে পতন হয় 10.58 পয়েন্ট হারিয়ে, এবং মার্কেটের শুরুতে একটু পজিটিভ থাকলে দিন প্রথম থেকেই মোটামুটি মার্কেট নিম্নগামী ছিল, অর্থাৎ মার্কেট অল্প অল্প করে নিচের দিকে আসে এবং মার্কেট 5,267.23 পয়েন্টে সেটেল করে। তো আজকে আমরা দেখব আজকের টপ গেইনারে কারা ছিল এবং টপ লুজার্সে কারা ছিল। টপ গেইনার্সে মনু সিরামিক, এমআরএল ওয়েল, কেপিপিএল, বেক্সিমকো ফার্মা, ডমিনেন্স, শ্যাম্পু সুগার, সো এরকম কোম্পানিগুলোই টপ গেইনে ছিল। মনু সিরামিক যদি বলি, গতকালকেও মনু সিরামিক্সের বেশ ভালো পরিমাণে লেনদেন এবং দর বৃদ্ধি পেয়েছে। আজকেও দেখা গেছে যে আজকে হোল্ডার ছিল এবং লেনদেনের পরিমাণটা অতিরিক্ত হয়েছে। সো এই জায়গায় একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি, কারণ দেখা যায় যে যেদিন অধিক পরিমাণ লেনদেন হয় একটা স্টককে হোল্ড করার জন্য বা সেই সময় আসলে আমাদেরকে সতর্কতার পরিমাণটা একটু বেশি রাখা উচিত, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম সময় বড় পরিমাণ ভলিউম করার পরে মার্কেটে একটু সেল প্রেসার আসে। যেমন এই জায়গায় দেখেন আপনি, বড় পরিমাণে ভলিউম এবং ক্যান্ডেল পজিটিভ করার পরেও কিন্তু মার্কেট নিচের দিকে আসে। যেহেতু দিন শেষে আপনার এটা হোল্ডার ছিল, সো এই হিসাবে একটু ব্যতিক্রম দেখা যেতে পারে, বাট স্টিল এইটাতে সতর্ক থাকা উচিত। আহ, তারপরে এমআরএল ওয়েল আজকে তার অনেক নিচ থেকেই উপরের দিকে উঠছে, সো এটাকে আমি পজিটিভ হিসাবে দেখতেছি। যদি বলেন যে তার ফান্ডামেন্টাল পজিটিভ কতটুকু, ফান্ডামেন্টালি এটা কোনো শেয়ারের মধ্যে পড়ে না, জাস্ট ট্রেডিং পারপাসে আপনি এন্ট্রি নিতে পারেন, বাট ট্রেডিং পারপাসে নিতে পারেন যেহেতু জেড ক্যাটাগরি, সো এই জায়গায় একটু সমস্যা আছে বাই এবং সেলের ক্ষেত্রে। তারপরে কেপিপিএল আজকে দেখা গেছে যে বেশ ভালো পারফরমেন্স করছে। তারপরে বেক্সিমকো ফার্মা সবচেয়ে বেশি আশ্চর্যজনক যেই কাজটা হয়েছে, ফার্মা সেক্টর আজকে দেখলাম মোটামুটি ভালো একটা পারফরমেন্স করছে বেক্সিমকো ফার্মা। তারপরে আপনার আমি কয়েকটা ফার্মা আহ, আমার ওয়াচ লিস্টে আছে বা ফেভারিট লিস্টে আছে, সো ও তারা বেশ ভালো পারফরমেন্স করছে আজকে দেখলাম। তারপরে ডমিনেন্স একটা ট্রেডিং স্টক, অবভিয়াসলি কত পরিমাণে নিউজ আসছে যে ফেসবুকে বিভিন্ন জায়গায় যে আহ, আহ, তাদের ডাইরেক্টর চেঞ্জ হবে এবং খুব সম্ভবত আকিস কোম্পানি আহ, এটার ম্যানেজমেন্টে আসবে। সো এরকম অনেক রিউমার আছে, আবার অনেকে বলতেছে এটা রিউমার করে শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে অনেক বড় লসের সম্মুখীন হতে হবে। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা অনেক আপ ট্রেন্ডের একটা স্টক। সো এই জায়গা থেকে যদি আপনি দেখেন এটা কন্টিনিউয়াসলি আপ করছে। যদি আপনি একদিন বা দুই দিন দেখেন, একদিন বা দুই দিন আপনি দেখতে পারবেন যে নেগেটিভ ছিল, একদিন দুই দিন নেগেটিভ ছিল, বাট একদিন দুই দিন নেগেটিভের সময় যদি আপনি কেনেন পরের দিনই দেখা যায় যে এটার প্রাইসে হিউজ একটা অ্যাকশন হয়। সো এরকম যদি একটা স্টকে আপনার অপরচুনিটিতে আমার মনে হয় কিছুটা পরিমাণে অ্যান্টি নেওয়া উচিত, কারণ যে কোম্পানি যেটার দাম বৃদ্ধি হচ্ছে এবং দেখতে পারবেন যে কোনোদিনও সে হোল্ডেড হয় নাই। আহ, অ- ফেস- ফেসবুকে বা অনেক জায়গায় এমন নিউজ করা হয় যে ডমিনেন্সের তো প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে, একটা 9 টাকার স্টক 10 টাকার স্টক 70 টাকা 80 টাকায় চলে যাচ্ছে। কিন্তু অন্যান্য কোম্পানি ক্ষেত্রে যে দুই দিন তিন দিন দর বৃদ্ধি পেলে
একটা নোটিশ দেওয়া হয়, ডমিনেন্সে কেটে দেওয়া হয় না। সো এটা কিসের জন্য? এখন বিষয়টা হচ্ছে ডমিনেন্স এই পর্যন্ত কোনো দিনও হোল্টেড হয় নাই, ঠিক আছে? কোনো দিনও হোল্টেড 10% হোল্টেড হয় নাই, বা এর কাছাকাছি কাছাকাছি গেছে, বাট মনে করেন যে 7%, আজকে দেখা গেছে যে 7%, 7.5%, এক সময় দেখা গেছে 8%-এর কাছাকাছি চলে যাচ্ছে। বাট কোনো সময় সে 10% হোল্ডের হয় নাই। সো এই জন্য ডমিনেন্সে কখনো আপনার লেটার বা নোটিশ আসে নাই যে এইটার বাড়ার পিছনে কোনো রকম কারণ নাই। সো সো নিউজটা আসছে কখন, যে নিউজটা আসছে আপনার এই দিন, খুব সম্ভবত এই দিন, 64 না, মিটিং, হ্যাঁ, নিউজটা আসছে আপনার এই দিনে। নিউজটা আসছে এই দিনে। তারপরে দেখা গেছে যে এই দিন একটা সেল প্রেশার আসে, বাট পরবর্তীতে আবার এটা রিকভারি চলে আসে। সো এরকম ট্রেডিং স্টকের ক্ষেত্রে আমি যেটা মনে করি, একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং পজিশনটা সময় সময় বাড়াতে পারলে ভালো, না বাড়াতে পারলে হোল্ড করা উচিত। তারপরে আপনার শ্যাম্পু সুগার, এগুলা এগুলা সম্পর্কে আমি বেশি একটা আহ, খবর রাখি না, কারণ এরা তো ফান্ডামেন্টালি স্ট্রং না, এদের না আছে কোনো নিউজ। জাস্ট একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ল লোতে বাই এবং হাইতে সেল, এইটাই করতে পারেন। তো এগুলো ছিল আপনার আজকে টপ টপ গেইনারের দিকে। এখন টপ লুজারের যদি দেখি, অ্যাপেক্স স্পিন অনেকদিন পরে অ্যাপেক্স স্পিন পড়া শুরু করছে। সো অ্যাপেক্স স্পিনে দেখতে পারবেন যে এই জায়গায় একটা সাপ্লাই জোন তৈরি হয়ে গেছে অলরেডি। সো অ্যাপেক্স স্পিনের যে একটা বিগত 1-2 মাস থেকে যে এরকম একটা দেখা যাচ্ছিল, সো এটা অনেকটা বোঝা বোঝা যাচ্ছে যে শেষের দিকে, অর্থাৎ অনেকের টার্গেট ফুলফিল হয়ে গেছে। সো এখন আস্তে আস্তে বাইপাস হবে। সো এই জায়গায় একটু সতর্ক হওয়া উচিত, কারণ যখনই ট্রেন্ড চেঞ্জ হবে, ট্রেন্ড কিন্তু একটা সিগন্যাল দিবে। এরকম স্টকে বাই করা কিন্তু অপরাধ না, বাট আপনাকে বুঝে শুনে বাই করতে হবে, এবং স্টপ লস নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টপ লস নিবেন তাই বলে যে আপনি 200, সাপোজ এই যে 240 টাকা কিনছেন, এখন আপনি অপেক্ষা করবেন যে 230 টাকায় আসে কিনা, যে আমি 10% 10 টাকায় স্টপ লস নেব, না মোটেও নয়। আপনি স্টপ লস, আপনি মনে করেন এই জায়গার মধ্যে 37 টাকায় কিনছেন, স্টপ লস রাখছিলেন 30 টাকা। সো লাকিলি আপনার এটা 30 টাকা স্টক হিট করে নাই, লাকিলি আপনার এটা স্টক বৃদ্ধি পেয়েছে, এবং সময় সময় আপনি স্টপ লসের পরিমাণটা বাড়ান। যেমন যখন এই জায়গায় চলে গেছে, তখন আপনি স্টপ লস এটা রাখবেন আপনি 250, আপনি 238-এ কিনা 250-এ রাখবেন, অর্থাৎ স্টপ লস হিট করলেও আপনার প্রফিটে থাকবেন। দেন আরবার বাড়ছে, আরেকটু বাড়ান, স্টপ লস আরেকটু বাড়ান। এখন মনে করেন স্টপ লস আপনার জন্য পারফেক্ট রেঞ্জ হচ্ছে 330, আপনার সর্বোচ্চ 320 পর্যন্ত স্টপ লস নিতে পারেন। এর নিচে চলে আসলে আপনি এটা থেকে বের হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তারপরে প্রিমিয়ার লিজ, সো এগুলো জেড ক্যাটাগরি, এগুলো নিয়ে বেশি আহ, বেশি আমি ইন্টারেস্টেড না, এবং কোনো সময় আমি কাউকে বাই করতে বলি না জেড ক্যাটাগরি, স্পেশালি যদি না এর ইপিএস এর মধ্যে কোনো পজিটিভনেস আমি দেখতে পাই। তারপরে জিপিএস ফাইন্যান্স, তারপরে বে লিজিং। সো দেখা যাচ্ছে যে আজকে নেগেটিভের তালিকায় লিজিং সেক্টরগুলো, সেক্টরটা বেশ দাপট ছিল, অর্থাৎ বেয়ারিশ ছিল। তারপরে দেখা যাচ্ছে ইপিজিএল নিচের দিকে ছিল। সো ইপিজিএল এর আমার এই জায়গায় চার্ট ড্র করাই আছে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে, এবং সেটা দেখা যাচ্ছে যে গতকালকে এটাকে ওভার করে গেছিল, অর্থাৎ ব্রেকআউট, এক প্রকার ব্রেকআউটই দিয়ে দিছে। দেখা যাচ্ছে এই জায়গায় ব্রেকআউটের গন্ধ। সো এক প্রকার ব্রেকআউট দিয়ে দিছে, বাট এটা আজকে ফেক ব্রেকআউট প্রমাণিত হয়েছে, এবং
এবং এই জায়গায় আপনারা দেখতে পেলেন যে এই জায়গায় যদি আপনার কিনা থাকে, সাপোজ আপনি 16 টাকা কিনছেন, এই জায়গায় একটা প্রফিট টেকিং করে নেওয়াটা উচিত ছিল। তারপরে লেগেসি ফুডও আজকে ভালো পরিমাণে প্রাইস কারেকশন হয়েছে এবং সামনের দিকে সম্ভাবনা আছে যে এটা আরো নিচের দিকে আসার, যেহেতু এটার ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে চেঞ্জ করতেছে, মুভমেন্ট চেঞ্জ করতেছে এবং অলরেডি ডাবল টপ ক্রিয়েট করে ফেলছে। ডাবল টপ ক্রিয়েট করে ফেলছে। সো সো এই জায়গা থেকে একটু দূরে থাকা উচিত হবে। আহ, তারপরে আপনার ফোনিক্স ফাইন্যান্সের বললাম অনেকগুলো স্টকই আজকে নেগেটিভ ছিল। তারপরে আপনার অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স স্পিনের মতোই অনেকটা তারা দরবৃদ্ধি পেয়েছে। এখন প্রাইসটা কারেকশন করবে নিয়ার অ্যাবাউট এই লেভেলটা যদি ছেড়ে দেয় আগামীকালকে 90টাকে যদি ব্রেক করে নিচে দিয়ে চলে যায়, দেন এটা আহ, ভালো পরিমাণে কারেকশন হবে বলে আশা করা যায়। তারপরে আজিজ ফাইভ এখনো বেশ পজিটিভ আছে, বাট লং টার্মে কতটুকু পজিটিভ থাকবে সেটাও একটা দেখার বিষয়। আহ, আজকে লেনদেনের পরিমাণও কম হয়েছে এবং প্রাইসেও কারেকশন দেখা গেছে। তারপরে বিএফআইসি বিএফআইসি দেখেন আহ, গতকালকে গতকালকে গতকালকেও সে হোল্ডার ছিল, এর আগের দিনও হোল্ডার ছিল। আজকে আবার আম, আজকে আবার সে নেগেটিভে চলে গেছে। সো গতকালকে বা গত পরশু দিন যারা কিনছিল তারা কিন্তু এখন প্রফিট করে আহ, বের হওয়া বেশ দুঃসাধ্য ব্যাপার। কারণ কারণ যখন নিচের দিকে নামে তখন বিক্রি করা যায় না, যখন উপরের দিকে ওঠে বাই করা যায় না। সো দ্যাটস ওয়াই জেড ক্যাটাগরি অ্যাভয়েড করা উচিত। সো আজকে দেখা গেছে যে বেশিরভাগ ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলাই সাফার করছে। তাছাড়া আপনার বারাকা পাওয়ারও সাফার করতেছে। বারাকা পাওয়ার বারাকা পাওয়ার সাফার করলেও ইন দ্য লং টার্ম আমি বিশেষ করি যে এটা মোমেন্ট ঘুরবে। যদি কেউ নিয়ার অ্যাবাউট 740 পান বাই করতে পারেন, আশা করা যায় ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করবে এবং সামনের দিকে ক্যাটাগরি চেঞ্জ হলে ভালো পরিমাণে একটা রিটার্ন জেনারেট করে দিবে। তারপরে আপনার আলারাবা ব্যাংক, সো এইগুলা আলারাবা ব্যাংক, আলারাবা ইসলাম ব্যাংক, সো এরা কিন্তু দেখা যাচ্ছে যে নিচের দিকে আসতেছে এবং আমার অলরেডি একটা অনেক আগে থেকেই একটা ড্র করা আছে যে এই জায়গায় সাপোর্ট লাইনটা দেওয়া আছে নিয়ার অ্যাবাউট 13:30 বা 13:20 এই লেভেলে একটা সাপোর্ট আছে। দেখা যাচ্ছে যে এই লেভেলে আপনার 13 টাকার আশেপাশে একটা তার বিগত বিগত মোমেন্টের একটা টার্গেট আছে। সো এই লেভেলটাতে একটা সাপোর্ট আশা করি পাবে এবং গত বছর থেকে পারফরমেন্স কিছুটা ভালো করছে, বাট আরো ভালো করতে হবে। আহ, তার বর্তমান যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এই প্রাইসটা ধরে রাখাও আমার কাছে মনে হয় একটু কঠিন হবে। বাট এই জায়গায় সাপোর্ট আছে, ভালো লেভেলের সাপোর্ট আছে, এটা আমি বলবো। হামিদ ফেব্রিক্সের অনেক দর বৃদ্ধি পেয়েছে, বাট এটা অবশ্যই বর্তমানে ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো এই জায়গা থেকে প্রাইসটা আরো বেশি পড়ার সম্ভাবনা আছে এবং সো এই জায়গায় সতর্ক থাকা উচিত। ইনটেক ইনটেক সেম, এই জায়গায় দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে। সো এই জায়গায় যারা বাই করছেন, কি হিসেবে বাই করছেন জানি না, বাট বর্তমানে স্টকে ধরে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না। তারপরে এপেক্স ফুড দেখা যাচ্ছে যে আমি তো অলরেডি ড্র করে দিছি। ইভেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু এপেক্স গ্রুপের প্রাইস কারেকশন হচ্ছে, এটা আরো নিচের দিকে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, বাট একটা জিনিস পজিটিভ, সেটা হচ্ছে যে
এটা জুন ক্লোজিং এবং তার এই বছরের ইপিএস গুলো বেশ পজিটিভ ছিল গত বছরের তুলনায় অলমোস্ট দেখা গেছে যে 15 to 20% গ্রোথ দেখা যাচ্ছে। সো সেই হিসাবে অ্যাপেক্স ফুড এন্ট্রি নেওয়া যেতে পারে, বাট অবশ্যই রিজনেবল রিজনেবল প্রাইসে এন্ট্রি নিতে হবে, দেন দেন আপনি গেইনার হবেন। যে কোনো প্রাইসে কিনলে গেইনার হবেন না। আহ, তারপরে আছে দেশ গার্মেন্টস। সো এটা সম্পর্কে আমার কোনো প্রিডিকশন নাই বর্তমানে। দুলামিয়া কটন। সো এগুলা জেড ক্যাটাগরি তো, এবং বি ক্যাটাগরি আমি চেষ্টা করি যে অ্যাভয়েড করার জন্য। স্পেসিফিক কিছু স্টক নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করি। জে এইচ আর এম দেখেন, এটা মনে হয় আমি গত পরশুদিন বা কালকেও বলছিলাম। স্টকটা স্টকটার প্রাইস বৃদ্ধি পেতে পারে, এবং যে যে প্রাইস থেকে বৃদ্ধি পাইছে এটা রিজনেবল একটা প্রাইসে যদি আপনি এন্ট্রি নেন, আহ, অবশ্যই এই জায়গা থেকে প্রফিট মেক করা সম্ভব। বাট ওইটা প্রত্যাশা থাকা উচিত সীমিত পর্যায়ের, কারণ তার ফান্ডামেন্টাল যদি সেরকম চেঞ্জ হইতো, অবভিয়াসলি এই জায়গা থেকে আমরা বড় একটা কিছু আশা করতে পারতাম। ঠিক আছে, বাট যেহেতু ফান্ডামেন্টাল ডে বাই ডে স্ট্রং হওয়ার পরিবর্তে দিনে দিনে উইক হচ্ছে, সো সেই হিসাবে এই জায়গায় প্রত্যাশার পরিমাণটা কম রাখা উচিত এবং সেফ এন্ট্রি নেওয়া উচিত। দেয়ার অ্যাবাউট 41 42 এই লেভেলে এন্ট্রি নেবেন, আবার 44 45 লেভেলে আপনি সেল করে দেবেন, অর্থাৎ 8 থেকে 10% প্রফিটেই আপনাকে এই জায়গায় যদি সন্তুষ্ট থাকতে পারেন, মাসে একটা দুইটা চান্স পাওয়া সম্ভব। বাট গতকালকে যেটা হয়েছে, গতকালকে ওভার ওভার মানুষের ওভার আর কি প্রত্যাশাটা বাড়িয়ে দিছে। সো অনেকে দেখা গেছে নতুন করে এন্ট্রি নিছে। সো যারা নতুন করে এন্ট্রি নিছে, সম্ভাবনা আছে যে এই জায়গার মধ্যে আটকে যাবার, বা আরেকটা সম্ভাবনা আছে যে এই জায়গায় যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, সো সেই হিসাবে যারা উপরে বাই করছেন এই প্রাইসটা লক্ষ্য করবেন যে 46 টাকার নিচে নামে কিনা। যদি 46 টাকার নিচে নামে তো ব্যাড লাক, নেয়ার অ্যাবাউট আপনাকে আরো নিচে এসে এভারেজ করতে পারেন, বা আপনি স্টপ লস নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো এইরকম পরবর্তীতে মনে করেন আপনি এভারেজ করে ফেললেন 45 46, আবার 45 46 আসার পরে আপনি অর্ধেক সেল করে ফেললেন উইদাউট বেনিফিট। যদি এটা এই জায়গা থেকে উপরে যায়, দেন আপনার প্রফিট হবে। যদি নিচে আসে, যেটা সেল করছেন সেটা আবার বাই করবেন, অর্থাৎ এভারেজটাকে আরো কমিয়ে আনবেন, অর্থাৎ 45 হইলে তখন চলে আসবে 43 এই লেভেলে। সো আপনি এরকম নিটিং করে এই জায়গা থেকে বের হওয়া এবং কিছুটা প্রফিট করা সম্ভব। সো হঠাৎ করে বাই করবেন না, সেল করবেন না। ড্রয়িং পাওয়ার এই স্টকটা নিয়ে আমার প্রত্যাশার পরিমাণটা একটু বেশি পার্সোনালি, বিকজ আমি বিলিভ করি যে এই স্টকটা যদি 30 টাকার উপরে তার প্রাইসটা ধরে রাখতে পারে, এবং তার আমি যে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক ড্র করা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি সে উপরে গিয়ে ক্লোজিং দিতে পারে, এই জায়গা থেকে প্রত্যাশা অনেক প্রত্যাশা আছে। কারণ এক তো প্রাইসটা যদি আপনি একটু লং ফ্রেমে দেখেন, অনেক উপর থেকে কারেকশন হয়েছে, অনেক উপর থেকে কারেকশন হয়েছে। 2 নম্বর, তার ইপিএস এ যদি আমি দেখি, ইপিএস এ একসময় বেশ ভালো পারফরমেন্স করতো, বাট এরকম কোনো সময় হয় নাই যে ইপিএস নেগেটিভ চলে আসছে, অর্থাৎ মাইনাসে চলে আসছে, এরকম কোনো সময় হয় নাই। ইপিএস এর পরিমাণ কমছে, বাট একবারে জিরো হয়ে যায় নাই। ডিভিডেন্ডের পরিমাণ কমছে, বাট জিরো হয়ে যায় নাই। এবং এই বছর দেখা যাচ্ছে যে সে রেগুলার যে পারফরমেন্স আছে, এই রেগুলার পারফরমেন্সের দিকে আস্তে আস্তে যাচ্ছে। সো সেই হিসাবে এটাতে কি করা যায়, এন্ট্রি নেওয়া যায়। সো আমার প্রত্যাশা ছিল যে এই জায়গায় যে একটা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করছে, এটাকে যদি ব্রেক করে, এটা হিউজ পরিমাণে একটা গেইন দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে ড্রয়িং পাওয়ারের পরে আপনার
ওকে, আমি দেখি আজকে সব সেক্টরগুলো কি কি করছে। যদি ব্যাংকিং সেক্টরে যাই, ব্যাংকিং সেক্টরে প্রাইস কারেকশন হয়েছে। আমি আপনাদের পূর্বেই বলছি যে ভাই ডাবল টপ তৈরি করছে, এখন এই জায়গা থেকে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ প্রফিট হয়েছে, প্রফিট নিয়ে নিলেন, প্রফিট নিয়ে চলে আসলেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সো এই জায়গা থেকে বের হয়ে যাওয়া উচিত। আর এটাতে এন্ট্রি নেওয়ার সময় ছিল আপনার নভেম্বর ডিসেম্বর। ওই সময় নভেম্বর ডিসেম্বরে এন্ট্রি নেবেন, ডিসেম্বর ক্লোজিং, ডিসেম্বরের প্রফিট বুক করবেন, চলে আসবেন। এখন সেম সিচুয়েশন হচ্ছে আপনার জুন ক্লোজিং এর জন্য। জুন ক্লোজিং এ এন্ট্রি নেবেন, জুলাই আগস্ট এর মধ্যে আপনার প্রফিট হবে, প্রফিট বুকিং করবেন, চলে আসবেন। আসিয়ার এক মাস রেস্ট নেন, বা আপনি আবার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর গুলায় প্রাইস কমলে তখন আবার এন্ট্রি নেওয়া শুরু করেন। এইরকম আর কি ফ্লো থাকতে হবে। আহ, তাহলে আর মোটামুটি 4 মাস বা 6 মাসের একটা টার্গেট নিয়ে থাকতে হবে, দেন আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই মার্কেটে, আশা করি। সো আজকে সিটি ব্যাংকের কিন্তু প্রাইস কিন্তু বেশ কারেকশন করছে। সিটি ব্যাংকে গতকালকে তার রেকর্ড রেট গেছে, এবং রেকর্ড রেটে দেখা যায় যে যে পরিমাণ অ্যাকশন করার কথা, অর্থাৎ আমার হিসেবে 20% কারেকশন করার কথা, বাট অনলি 13% কারেকশন করছে। সো এখনো প্রত্যাশা থেকে গতকালকে প্রায় 6.5% কম করছে, সেই জায়গায় আজকে দেখা গেছে যে অলমোস্ট 4% কারেকশন করে ফেলছে। দ্যাটস মিন আমি যে প্রিডিকশন ছিল সেটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 27 টাকার কাছাকাছি আসবে, 27 থেকে 26 টাকা 50 পয়সা পর্যন্ত আসতে পারে। সো এটা কিন্তু আসতে যাচ্ছে ইনশাল্লাহ। সো অনেকটাই কারেকশন হয়ে গেছে। তারপরে আপনার ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক পুরোপুরি অপোজিট অবস্থায় আছে। এটার যেহেতু এখনো ডিভিডেন্ড ডিক্লারেশন হচ্ছে, বাট এখনো রেকর্ড ডেট আসে নাই। সো এই জায়গায় একটা সুইটেবল প্রাইসে আছে, এবং যদি আরেকটু প্রাইস কমে নিয়ার অ্যাবাউট 41 এই লেভেলে, দেন এটাতে চোখ বন্ধ করে এন্ট্রি নেওয়া যায়। তারপরে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে এই একটা শেয়ার বর্তমানে এই প্রাইসে এন্ট্রি নেওয়ার মতো। তারপরে আপনার ইসলামী ব্যাংক। ওকে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হইতে যাচ্ছে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দুইটা সম্ভাবনা আছে, এবং আহ, এই জায়গায় দুই ধরনের ইনভেস্টর আছে। এক ধরনের ইনভেস্টর যারা উপরের লেভেলে কিনছেন, এখনো পর্যন্ত ধরে বসে আছেন, তাদের একটা সিচুয়েশন। আর নতুন যারা বিনিয়োগকারী আসতে যাচ্ছেন, তাদের জন্য আরেকটা সিচুয়েশন। পুরাতন যারা আছেন এবং হাই প্রাইসে কিনে আছে, তাদের জন্য অবশ্যই এই জায়গায় একটা কষ্টের জায়গা, এবং তাদেরকে আরো লম্বা সময় অপেক্ষা করতে হবে তাদের প্রাইস ফেরত পাইতে হলে। বাট আমি আশা করি যে এই জায়গা থেকে প্রাইসটা তার রিটার্ন পাবে। যদিও এটা 6 মাস লাগতে পারে বা 1 বছর লাগতে পারে, বাট ওনারা রিটার্ন এটা পাবেন। আহ, সবচেয়ে ভালো হয় ফ্লোর প্রাইসে যখন চলে আসবে 32 60, ওই জায়গায় আপনি নতুন করে এন্ট্রি নিয়ে আহ, একটু বসে থাকতে হবে, ঠিক আছে। আহ, যেহেতু এটা জেড ক্যাটাগরিতে চলে গেছে, ডিভিডেন্ড এই বছর দিবে না, সো কোনো বেনিফিট আপনি প্রত্যাশা করতে পারবেন না আগামী কিছুদিন। আহ, হয়তোবা দেখা যাবে যে সে ফ্লোর প্রাইসে আটকে থাকবে। কোনো একদিন হয়তোবা দেখা যাবে যে এটা ফ্লোর প্রাইসটাকে ব্রেক করে 4-5% বেড়ে গেছে, আবার 4-5% বাড়ার পরে আবার নিচের দিকে আসতেছে। সো এইরকম সিচুয়েশন যখন লং টাইম হতে থাকবে, এবং এক সময় কি হবে আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিই। মনে করেন আজকে আছে 32.80, আর কিন্তু 20 পয়সা কমে গেলে কিন্তু সে ফ্লোর প্রাইসে আটকে যাবে। এবং ফ্লোর প্রাইসে আটকালেও কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে ছোট ছোট স্পাইক তৈরি করবে, ছোট ছোট স্পাইক তৈরি করবে। এবং এক সময় হবে তার যদি ফাইন্যান্সিয়াল ডাটা গুলো পজিটিভ আসে, স্পাইকের পরিমাণটা বেশি হবে। এবং এবং সেই এবং সেই জায়গায় যদি আগামী বছর যদি সে ভালো পরিমাণে ডিভিডেন্ড ডিক্লারেশন করতে পারে এবং অ্যানুয়াল ইনকামটা পজিটিভ রাখতে পারে, সেই সময় দেখা যাবে যে এটার প্রাইস আবার একটা আহ, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার উপরের দিকে যাবে, ঠিক আছে।
সো এই পর্যন্ত অপেক্ষা করাও করতে হবে যাদের আপার প্রাইসে কিনা আছে, আদারওয়াইজ অন্য স্টকে মুভ নিতে পারেন, সেটা এখন তো আপনার ব্যক্তিগত ইচ্ছা। তারপর মিডল্যান্ড ব্যাংক ফার্স্ট কোয়ার্টারে কিছুটা পজিটিভ করছে, বাট এটা এমন একটা স্টক, ট্রেডিং স্টক, বাট বর্তমানে এটার ফ্লো কমে যাচ্ছে, কিসের জন্য জানি না। আম, আমার কাছে যেটা মনে হয়, ইনস্টিটিউশন এই জায়গা থেকে পাবলিকের কাছ থেকে এই শেয়ারটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু এটা ফান্ডামেন্টাল তেমন কোনো চেঞ্জ আসে নাই এবং বি ক্যাটাগরি একটা স্টক। সো লং টাইমে আপনার অবশ্যই এটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, নো ডাউট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। আহ, এবং তার আলটিমেট সাপোর্টটা আমি যদি বলি 15 বা 1480 পর্যন্ত, এই জায়গার মধ্যে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে, এবং সে জায়গা থেকে হয়তোবা আবার 17-18 পর্যন্ত যাবে। বাট একটা সময় পরে এই স্টকটাতে একটা মোমেন্টাম আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। যেহেতু এই স্টকটা প্রথম থেকেই লেনদেন ভালো, তার ঐতিহাসিকভাবে এই স্টকের লেনদেন, কোনো স্টকে থাকুক আর না থাকুক, এইটাতে কিন্তু লেনদেন থাকে। সো এই হিসাবে এটা চোখে রাখা যেতে পারে, এবং সেফ প্রাইসে যদি বাই করতে পারেন এবং হোল্ড করতে পারেন, তাহলে আমি আশা করি যে এই জায়গা থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করা সম্ভব হবে। তারপরে আপনার প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক কতটুকু কারেকশন করছে, আমার প্রিডিকশন ছিল 5%, আর এদিকে আপনার 8%, 13%-এর মতো কারেকশন করা উচিত ছিল। আমরা দেখি এটা এখন পর্যন্ত কতটুকু কারেকশন করছে। যদি আমরা দেখি যে কারেকশন ভালো পরিমাণে করছে, তখন আমরা বুঝতে পারবো যে আহ, এটাতে এন্ট্রি নেওয়ার মতো এখন প্রাইস আসছে বা আসে নাই। দেখেন একবারে 30%, 13%-এর কিছুটা বেশি। সো বর্তমানে যে প্রাইসটা আসছে, এই প্রাইসটাতে মোটামুটি একটা স্টেবল প্রাইস আসছে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে নিচে আসবে কিনা, নিচে আসার সম্ভাবনা আছে, এবং ফিবোনাচি চার্টে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় 28-30 একটা সাপোর্ট আছে। সো এই দিকটা লক্ষ্য করা উচিত। 28-30 যদি পান, এটা ফেয়ার প্রাইস হবে, ট্রেডিং এর জন্য ফেয়ার প্রাইস হবে, এবং দেন এই জায়গা থেকেও নিচে নামতে পারে, ঠিক আছে। এই জায়গা থেকেও নিচে নামতে পারে, নিচে কতটুকু নামবে, 26-20 পর্যন্ত আসতে পারে। দেখেন এই যে 26-20-এ স্ট্রং সাপোর্ট আছে। তো ওভারঅল ব্যাংক সেক্টর যেহেতু ডাউন আছে, এবং আমি আপনাদেরকে আগে বলছিলাম যে ওভারঅল ব্যাংক সেক্টর বর্তমানে ডাউন পজিশনে আছে, এবং আগামীতেও এরকম ডাউন পজিশনে থাকার সম্ভাবনা আছে। তারপরে আপনার আজকে যদি আমি দেখাই ফার্মাসিউটিক্যাল সেক্টরে পজিটিভ ছিল। মার্কেটের এতগুলো স্টক নেগেটিভ থাকা সত্ত্বেও ফার্মাসিউটিক্যাল পজিটিভ ছিল। আহ, যদি দেখেন এক মিলে আজকে প্রাইসটা কিছু বাড়ছে। তারপরে আপনার এশিয়াটিক ল্যাব, টেন টেন ট্রেডের একটা স্টক, নিয়ার অ্যাবাউট এই লেভেলে একটা তার রেজিস্ট্যান্স লাইন আছে। সো এটাকে যদি সে ব্রেক করতে পারে, অবশ্যই যাতে ভালো কিছু জেনারেট করা সম্ভব। তারপরে আপনার বিকন ফার্মা জুন ক্লোজিং, এটাও ভালো। তারপরে বেক্সিমকো ফার্মা আমি জানি না আজকে কিসের জন্য হঠাৎ করে এত বড় স্পাইক করলো, বাট এইটা এই প্রাইস সে ডিজার্ভ করে, কারণ তার ইপিএস এর গ্রোথ আছে, সবকিছু ঠিকঠাক আছে। সো এইরকম স্টকে যদি আপনি একটু বটমে কিনতে পারেন, এই জায়গা থেকে গেইন করা সহজ হয় এবং নিরাপদ হয়। তারপরে আপনার এই তো আমার এগুলোই তো আমার ওয়াচ লিস্টে আছে। তারপরে ফেভারিটে যদি দেখেন স্কয়ার ফার্মার ইপিএস কিছুটা কমে গেছে, বাট যদি এই লেভেলে পান, সেফলি এন্ট্রি নিতে পারেন। এর চেয়ে আর ভালো কোনো অপরচুনিটি হইতেই পারে না। এই লেভেলে যদি পেয়ে যান, তাহলে মনে করেন সেফ এন্ট্রি নেবেন। জাস্ট কতদিন, জাস্ট আপনি 1 মাস ওয়েট করবেন, দেখবেন আপনি ঠিকই এই জায়গা থেকে 10-15% রিটার্ন জেনারেট করতেছেন।
সো এইগুলো হচ্ছে কিছু কিছু সেফ অপশন। সো কানেক্ট হলে চ্যানেলের সাথে আরো বেশি পাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।